সুনামগঞ্জে হাওরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম, পরীক্ষার পর জানালো পরমাণু শক্তি কমিশন। 2 দিন বৃষ্টি হওয়াতে ওই ডাইলিউট হওয়াতে অ্যামোনিয়া গ্যাসটা কমে গেছে, অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে। সো পানিটা এখন নর্মাল কন্ডিশনে আসার চেষ্টা করছে। ঢলের পানিতে এবার বাঁধ ভেঙে 200 হাওর প্লাবিত, 1.5 লক্ষাধিক হেক্টর জমির ফসল নষ্ট। যে অবস্থা আমরা বলছি না, আমরা সারা বাসে যাবো স্যার, আখিটা কইতাম একটুকু কাজও এখানে 2টা কন্ট্রাক্টরের কাজ একদম কাজ টাচই করে নেই। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ মন্ত্রীর। যে দুর্নীতির কথা বলা হয় এটা আছে, এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমরা ডেফিনেটলি উই উইল টেক ভেরি সিভিয়ার অ্যাকশন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রানা প্লাজার ট্র্যাজেডির 4 বছর পেরুলেও শুরু হয়নি হত্যার বিচার, থমকে আছে 2টি মামলার কার্যক্রম। বিলম্বের কারণে সাক্ষী খুঁজে পাওয়া নিয়ে শঙ্কা রাষ্ট্রপক্ষের। শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। পিইসি ও জেএসসি পরীক্ষা চালুর পর এসএসসির ফল ভালো হচ্ছে বলে দাবি। পাঠ্যসূচির কারণে পিছিয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, মত গবেষকদের, মানতে নারাজ কওমি শিক্ষা সংশ্লিষ্টরা। এবং হার্টের রিং এর মূল্য নির্ধারণের সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি ওষুধ প্রশাসনের। সুনামগঞ্জের হাওরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম বলে জানিয়েছেন পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞ দল। তাদের ধারণা, কীটনাশক সারের প্রভাবে পানিতে অ্যামোনিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় মাছ ও হাঁসের মরক দেখা দিয়েছে। তবে শিগগিরই এই অবস্থার উন্নতি হবে বলে আশা বিশেষজ্ঞদের। ইকরামুল কবিরের তথ্য ও নওশাদ আহমেদ চৌধুরীর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জের বিভিন্ন হাওর। এতে নষ্ট হয়ে যায় লক্ষাধিক হেক্টর জমির ফসল। একই সাথে বিভিন্ন হাওরের বিপুল পরিমাণ মাছের পর ব্যাপক মরক শুরু হয় হাঁস ও মুরগির। মৎস্য ও কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়, মাত্রাতিরিক্ত অ্যামোনিয়া গ্যাসের কারণে মাছ ও হাঁস মুরগির মরক লাগে। তবে বিশেষজ্ঞদের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে আশঙ্কা করা হয়, ভারতের মেঘালয় সীমান্তের ইউরেনিয়াম খনির আকরিক পাহাড়ি ঢলে মিশে হাওরের পানিতে প্রবেশ করা এ অবস্থার সৃষ্টি হয়েছে। এমন খবরের কারণে অনুসন্ধানে মাঠ পর্যায়ে কাজ শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা। এর ধারাবাহিকতায় রোববার হাওড়াঞ্চলের পানি পরীক্ষা করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের 3 সদস্যের বিশেষজ্ঞ দল। পরীক্ষায় হাওড় নদীর পানিতে ক্ষতিকর মাত্রায় তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি ধরা পড়েনি বলে জানান তারা। এখানে আমরা পানি, কচুরি পানা আর অনেক জিনিস আমরা দেখলাম, এটা ওই আমাদের যে এভারেজ রেডিয়েশন লেভেল তার চেয়ে অনেক কম। যদি এখানে যদি কোনো রেডিয়েশন লেভেল যদি অন্য কোনো কারণে বেড়ে যেত, তাহলে ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ড লেভেল তার চেয়ে এটা বেশি থাকতো। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে অ্যামোনিয়ার মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি এবং অক্সিজেন কমে যাওয়ায় মাছ ও হাঁসের মরক দেখা দেয়। ধান বোনার পরে ওখানে ফার্টিলাইজার ইউজ করা হয়, পেস্টিসাইড দেওয়া হয়, পানির সাথে ওই জিনিসগুলো রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ পানিতে বেড়ে গেছে, যার ফলে এখানে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, এর জন্য মারা যেতে পারে। এখন বৃষ্টি হওয়ার ফলে অ্যামোনিয়ার লেভেল সেটা কমে গেছে এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে এখন কিন্তু আপনাদের এখানে আর মাছ মারা যাচ্ছে না। এর আগে পরীক্ষা নিরীক্ষার জন্য শনিবার হাওর এলাকার পানি, জলজ উদ্ভিদ ও জীবের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা। সময় সংবাদ, সুনামগঞ্জ। স্থানীয়দের নানা উদ্যোগের পরও টিকিয়ে রাখা গেল না সুনামগঞ্জের শনির হাওর রক্ষা বাঁধ। এই পর্যন্ত জেলার 200 হাওরের 1.5 লক্ষাধিক হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এবার ধানের বাম্পার ফলন হলেও ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। সুনামগঞ্জের শনির হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী।
শনির হাওরের ত্রুটিপূর্ণ বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন নিবেদন করেও শেষ পর্যন্ত কোনো সাড়া মেলেনি। এই এলাকার লোকজন এই বাঁধ নির্মাণের এবং ত্রুটি সারাতে আপ্রাণ চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। এতে করে এই এলাকার কৃষকদের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কেমন করে যে জীবনযাপন এই এলাকাতে করব কিছু বুঝে আমরা ভাবতে পারতেছি না। অনেকদিন ধরে একটা পুল ছিল এখানে, এই পুল পাইতে পানি আস্তে 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 অনেক বড় হয়ে গেছে। ফসল নষ্ট হয়েছে, আর আপনার ধান পান কাটতে পারছি না, এই কাঁচা ধান তুলে দিয়েছে। মূলত মাটি না দেওয়ার কারণেই এই বাঁধ ভেঙে যাচ্ছে, কারণ ওইটার উপর যে পানি গড়াচ্ছিল, পানি গড়ানোর পরে আস্তে আস্তে এই বাঁধ ভেঙে যাচ্ছে। টাকা তারা ঠিকই উঠাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। কাজ না হওয়ার কারণেই মূলত আমাদের এই হাওরের বাঁধ ভেঙে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী। যদি বাংলাদেশ সরকার আমাদের কিছু সাহায্য সহযোগিতা করে আমরা বাঁচার কিছু সুযোগ পাইব, আর না হয়তো আমরা সাগরের মধ্যে আছি, সাগরেই বাঁচবো। শনির হাওরের বাঁধের এরকম দুইটি জায়গায় ভাঙ্গনের ফলে এই হাওরের উপর নির্ভরশীল জামালগঞ্জ, তাহিরপুর এবং বিশ্বম্বরপুরের 2 থেকে 2.5 লাখ মানুষ এখন দিশেহারা। এই সংকটাপন্ন অবস্থায় সকলের সহযোগিতা কামনা করেছেন বিপন্ন হাওরবাসী। সুনামগঞ্জের তাহিরপুরের শনির হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সকালে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। পাশাপাশি এমন প্লাবনের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেও দোষারোপ করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন কর্তৃপক্ষের উদাসীনতায় ভেসে গেল হাওর অঞ্চল। গত কয়েকদিন থেকেই খবরের শিরোনাম ছিল হাওরের প্লাবন, কিন্তু এতদিন রক্ষা পেলেও শেষ রক্ষা পেল না শনির হাওরও। রোববার সকালে এই হাওরটিতেও ঢুকতে শুরু করে বানের জল। অন্য হাওরগুলো থেকে নেওয়া গত কয়েকদিনের শিক্ষা কেন কাজে লাগানো গেল না শনির হাওরে, সেই প্রশ্নের মাঝেই পানি সম্পদ মন্ত্রীর এই সংবাদ সম্মেলন। মন্ত্রী জানান, বাঁধ নির্মাণে গত বছর অনিয়মের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। যে দুর্নীতির কথা বলা হয় এটা আছে, এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমরা 50% বিল আমরা পেমেন্ট করিনি, কারণ আমরা তাদেরকে বলেছি যেহেতু আমরা কাজের পোস্ট ওয়ার্ক মেজারমেন্টে নিতে পারছি না এবং আমরা সেই কাজ দেখিনি, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি, সেই কারণে কিন্তু আমরা গতবার 50% পেমেন্ট ইন জেনারেল আমরা কিন্তু কর্তন করেছে। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তন ছাড়াও বাঁধ যে উচ্চতা ছিল তার চেয়ে পানির উচ্চতা বেশি থাকায় প্লাবন ঠেকানো যায়নি। হাওর অঞ্চলগুলোতে এমন প্লাবন নজিরবিহীন বলেও মন্তব্য করেন মন্ত্রী। যেটা করতে পারে টু লার্ন দ্য লেসন ফ্রম হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, এর বাইরে অ্যাকচুয়ালি করার কিছু নাই বর্তমানে। যে আমরা বাঁধের হাইট কত রাখবো, যে ভবিষ্যতে যাতে এরকম একটা ক্যাটাস্ট্রফি না হয়। আমরা 1 মিটার হাইট বাড়াবো কিনা, বাড়ালে আবার সেটার পরিবেশগত কি কি অসুবিধা হতে পারে সেগুলো আমাদের দেখতে হবে। এদিকে বিশেষজ্ঞরা দোষারোপ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পানি সম্পদ মন্ত্রী যদি বলে থাকেন যে দুর্নীতি হয়েছে, তাহলে উনি হয়তো জানেন, আমরা তো জানি না যেখানে দুর্নীতি হয়েছে কিনা। তবে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাঁধগুলো সময় মতো মেরামতের ব্যাপারে ব্যর্থ হয়েছে। যে সময়ে এটা বাঁধগুলো মেরামত হয়ে গেল অনেক সুবিধা দেওয়া যেত, বা বন্যাটাকে হয়তো একটা প্রাথমিক আগাম বন্যাকে রোধ করা যেত, কিন্তু সেটা তারা সেই কাজটা সময় মতো শেষ করতে পারে নাই। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। অল্প হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, হাওরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী 100 দিন সহায়তা দেওয়া হবে। আন্তঃমন্ত্রণালয়ের কমিটি গঠন করা হয়েছে, তারা এই দুর্যোগে ক্ষয়ক্ষতি কি করণীয় সম্পূর্ণ সরজমিনে গিয়ে দেখে 15 দিনের মধ্যে তারা সেই রিপোর্ট পেশ করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিতে থাকব। একদিকে এই কাজ চলবে, আরেকদিকে আমাদের ত্রাণের কাজ ইতিমধ্যে আমরা চালু রেখেছি। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর গুলশানে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ, বড় বড় স্থাপনা বাদ পড়ায় ক্ষোভ স্থানীয়দের, সদুত্তর নেই মন্ত্রীর কাছেও।
রানা প্লাজা ট্র্যাজেডির 4 বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি হত্যার বিচার। থমকে আছে এ ঘটনায় দায়ের করা 2টি মামলার কার্যক্রম। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, হত্যা ও ইমারত নির্মাণ আইনে করা মামলার অভিযোগপত্র দাখিল করলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে চার্জ গঠন করা যাচ্ছে না। এভাবে বিলম্বিত হতে থাকলে মামলার সাক্ষী খুঁজে পেতে বেগ পেতে হবে বলেও মনে করেন তারা। এই ঘটনার মামলার 41 আসামির মধ্যে কারাগারে আছেন ভবন মালিক সোহেল রানা সহ মাত্র 3 জন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 2013 সালের 24 এপ্রিল সাভারের বাস স্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ভেঙে পড়ে নিহত হন 1135 জন এবং আহত হন 1500-এরও বেশি শ্রমিক। নিহত শ্রমিকদের মধ্যে 291 জনের পরিচয়ও পাওয়া যায়নি। এরা সবাই ওই ভবনের 5টি পোশাক কারখানায় কাজ করতেন। ভবনের ত্রুটি সম্পর্কে সতর্কবার্তা থাকলেও দরিদ্রতার সুযোগে দুর্ঘটনার দিন জোরপূর্বক শ্রমিকদের কাজে যোগদানে বাধ্য করা হয়। রানা প্লাজা ধসের পরদিন অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে 21 জনকে আসামি করে সাভার থানায় একটি মামলা করে পুলিশ, যার চার্জশিট 2 বছর আগেই আদালতে দাখিল করে সিআইডি। ইমারত বিধিমালা না মেনে ভবন নির্মাণের অভিযোগে ওই সময় সোহেল রানা সহ 13 জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করে রাজক। এছাড়া দুর্নীতির অভিযোগে অপর একটি মামলা করে দুদক, যার চার্জ গঠনের আদেশের জন্য আগামী 8 মে দিন ধার্য করেছেন আদালত। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী তথ্য মতে ক্ষমতার প্রভাব খাটিয়ে সোহেল রানা যেভাবে এই জমি অবৈধভাবে দখল করে 6 তলা ভবনের পরিবর্তে 9 তলা নির্মাণ করেছিল, আর যার ফলশ্রুতি দাঁড়ায় শত শত মানুষের মৃত্যু, ঠিক একইভাবে কি প্রকৃত অপরাধীদের বিচারিক প্রক্রিয়াও তাদের ক্ষমতার প্রভাবেই বিলম্বিত হচ্ছে? এমন প্রশ্ন হয়তো অনেকের কাছে। অভিযোগ গঠন কেন বিলম্বিত হচ্ছে তা জানতে চাইলে হাইকোর্টের স্থগিত আদেশের কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে অভিযুক্ত 7 জনের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনে হাইকোর্ট স্থগিতাদেশ দিলেও যারা আবেদনই করেননি তাদের বিচারে বাধা কোথায় তা জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে, যার উত্তর এখনো মেলেনি। যেহেতু এটা উচ্চতর আদালতের থেকে স্টে করা আছে, আমাদের আর কোনো বক্তব্য নেই। ওখানে যারা আছেন আর কি, আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এই ব্যাপারটা দেখাশোনা করছে। ইমারত নির্মাণ আইনে করা মামলার অভিযোগের বিষয়ে পাবলিক প্রসিকিউটর জানান, অভিযোগপত্র দাখিলের পর আসামিপক্ষ তা পুনর্মূল্যায়নের জন্য 2টি আবেদন করেন। 10 মাস হয়ে গেছে যে 2টো রিভিশন মামলা সেখানে দায়ের হয়েছে, সেখানে আজ পর্যন্ত এই রিভিশন মামলা 2টো শুনানি সম্পন্ন হয়নি। শুনানি সম্পন্ন না হওয়ার প্রেক্ষিতে আমরা ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার সাক্ষীর জন্য যে ডেটগুলো আছে আমরা সাক্ষী উপস্থাপন করতে পারছি না। এ মামলায় সোহেল রানা সহ 18 আসামির মধ্যে 7 জন সরকারি কর্মকর্তা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা জাতি গঠনে কোনো কাজ করেনি। ক্ষমতা কুক্ষিগত করতেই তারা ব্যস্ত ছিল। একমাত্র আওয়ামী লীগ সরকারই দেশের উন্নয়ন ও শিক্ষার উন্নয়নে কাজ করেছে। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। উচ্চশিক্ষায় মেধাবীদের এগিয়ে নিতে বর্তমান সরকার গঠন করে শিক্ষা সহায়তা ট্রাস্ট। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনো জাতি গঠনে মনোযোগী ছিল না। তারা সব সময় নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। 75-এ জাতির পিতাকে হত্যার পর থেকে যারা এসেছিল ক্ষমতায়, তাদেরও শিক্ষা দীক্ষা বা জাতি গঠনের দিকে বেশি নজর ছিল না। কারণ অবৈধভাবে দখল করা ক্ষমতাকে ওই কিভাবে কুক্ষিগত করে রাখবে আর নিজের ভাগ্য করবে সেদিকেই তারা যতটা বেশি প্রচেষ্টা তাদের ছিল, যত বেশি তারা কাজ করতো। আর জনগণ কিন্তু সবসময় অবহেলিত ছিল। একমাত্র আমরা আওয়ামী লীগ সরকার আসার পরে দেশের মানুষ উপলব্ধি করে যে আমরা জনগণের জন্য করি। বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা সব ক্ষেত্রেই সরকার আর্থিক সহ সব ধরনের সহায়তা দিচ্ছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিতে হবে, কারণ একমাত্র শিক্ষাই পারে সত্যিকার ভাবে দেশকে দারিদ্র্যমুক্ত করতে। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছি এবং স্বাধীনতার পরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম প্রাথমিক বিদ্যালয়গুলিকে তিনি জাতীয়করণ করেন। এরপরে আমরা আওয়ামী লীগ সরকারে আসার পর এর পরবর্তী আমরা 26,000 স্কুল জাতীয়করণ করি। 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করে
6টা বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজও আমরা শুরু করে দিই। প্রযুক্তি শিক্ষা, এই শিক্ষার দিকে আমরা বিশেষভাবে নজর দিই, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। আমাদের দেশের ছেলেমেয়েরা যদি এর সঙ্গে সম্পৃক্ত না থাকে তাহলে আমরা তো পিছিয়েই থাকবো। এর আগে মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী খেতাবপ্রাপ্ত বীর উত্তম, বীর প্রতীক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে 36 লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। পাঠ্যসূচির কারণে স্নাতকোত্তর সাধারণ শিক্ষার্থীদের থেকে কমই শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে বলে মনে করেন শিক্ষা গবেষকরা। তাই এই পদ্ধতির পরিবর্তন জরুরি বলে মত তাদের। যদিও পিছিয়ে থাকার বিষয়টি মানতে নারাজ কওমি শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের দাবি, সুযোগ পেলেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে শিক্ষার্থীরা। রাশেদ লিমনের রিপোর্ট। 19 শতকে ভারতের দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার অনুসারে এদেশে কওমি মাদ্রাসার প্রচলন শুরু হয়। সরকারি কোনো হস্তক্ষেপ ছাড়াই পরিচালিত দেশে বর্তমানে 13,826টি কওমি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা 13,88,460 জন। মূলত ইসলামিক শিক্ষায় পারদর্শী হয় এর মূল লক্ষ্য। তবে প্রাথমিক বা নুরানি স্তর থেকে মোতাওয়াসিতা বা নিম্ন মাধ্যমিক স্তরে বাংলা, গণিত, ভূগোল, ইতিহাস, অর্থনীতি সহ বেশ কিছু বিষয় পড়ানো হয় বলে জানান কওমি শিক্ষা সংশ্লিষ্টরা। আর স্নাতকোত্তর স্বীকৃতিপ্রাপ্ত তাকমিল স্তরে হাদিস সম্পর্কে বিশদ পড়ানো হয়, যা সাধারণ শিক্ষা ব্যবস্থার আরবি বা ইসলামী শিক্ষার স্নাতকোত্তর পর্যায়ের সিলেবাসের চেয়ে সমৃদ্ধ বলে মনে করেন তারা। আলিয়া মাদ্রাসার টাইটেল এবং ইসলামিক স্টাডিজের এম ক্লাসের পাঠ্যপুস্তক এইগুলি, দাওরায়ে হাদিস, এটা শুধু ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের এমএ নয়, বরং এর চেয়েতে উন্নত মানের। এখানে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ এবং সমাজ বিজ্ঞান, কম্পিউটার এবং ভূগোল অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। পাঠ্যসূচি আর পাঠদান পদ্ধতি সাধারণ শিক্ষার্থীদের থেকে এসব কওমি শিক্ষার্থীদের অনেকটাই পিছিয়ে রেখেছে বলে মনে করেন শিক্ষা গবেষকরা। এক্ষেত্রে প্রাথমিক স্তর থেকেই কওমি শিক্ষার অবকাঠামোগত পরিবর্তন জরুরি বলে মনে করেন তারা। আমাদের জেনারেল সিস্টেমে কি পড়ানো হয় সেই কন্টেন্টগুলো ওইদিকে কওমি সিস্টেমে নিতে হবে, এবং জেনারেল সিস্টেমে একজন শিক্ষকের যেমন কোয়ালিফিকেশন থাকে এবং প্রশিক্ষণ থাকে, এক্স্যাক্টলি তাদের শিক্ষকদেরও কোয়ালিফিকেশন এবং প্রশিক্ষণের প্রয়োজন হবে। তখনই আপনি একেবারে প্রাইমারি লেভেল টু মাস্টার্স ডিগ্রি পর্যন্ত ইকুইভ্যালেন্ট করতে পারবেন। তাকমিল পরীক্ষা কেন্দ্রীয়ভাবে আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের আওতায় নেয়ার পরিকল্পনা চলছে জানিয়ে কওমি শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সময়ের প্রয়োজনে পরিবর্তন করা হতে পারে এর পাঠ্যসূচিও। পাঠ্য বই এক এক জায়গার এক এক রকমের, কিন্তু যে ক্লাসটাতে যারা করতেছে এটা ইউনিভার্সিটিতেও যা, দাওরায়ে হাদিসও তা, টাইটেলও তাই। যেখানে যতটুকু সংযোজন বিয়োজন কওমি মাদ্রাসা অত্যন্ত আন্তরিকতার সাথে সেই পরিবর্তনগুলি করে। কওমি শিক্ষার্থীদের বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি কওমি শিক্ষা সংশ্লিষ্টদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কঠোর নিরাপত্তার মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। অভিবাসী বান্ধব প্রার্থী ম্যাক্রোর ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। এবং এল ক্লাসিকোর জমজমাট লড়াইয়ে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। জিতলে শিরোপার কাছে রোনালদোরা, টিকে থাকতে হলে জিততেই হবে মেসিদের। হার্টের রিংয়ের মূল্য নির্ধারণের সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য দেখে রিং কিনতে পেরে প্রতারণা থেকে রেহাই পাচ্ছেন তারা। কোনো হাসপাতাল বা আমদানিকারক নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। হার্টের চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ উপাদান করোনারি স্ট্যান্ট বা হার্টের রিং। এতদিন এই রিংয়ের নির্ধারিত কোনো মূল্য না থাকায় হাসপাতাল ভেদে ছিল দামের তারতম্য। রোগীদের জিম্মি করে আদায় করা হতো অতিরিক্ত অর্থ। হার্টের রিং বাণিজ্যের লাগাম টেনে ধরতে মূল্য নির্ধারণের উদ্যোগ নেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। মূল্য নির্ধারণে গঠন করা হয় কমিটি। দফায় দফায় বৈঠকের পর 15টি আমদানিকারক প্রতিষ্ঠানের 37 ধরনের রিংয়ের মূল্য নির্ধারণ করে মূল্য তালিকা হাসপাতালে টানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের সুফল পেয়ে সন্তুষ্ট রোগীরা। এতে সরকারি বেসরকারি প্রতিটি হাসপাতালে মূল্য তালিকা দেখে রিং কেনার সুযোগ পাচ্ছেন তারা। দাম জিজ্ঞেস করছি, উনি বলছেন আমাদের কাছে চার্ট আছে, আপনি দেখেন। তো চার্ট দেখেন, বিভিন্ন কয়েকটা চার্ট আছে, কয়েকটা রেট আছে, তার মধ্যে 69,000
500 সামথিং এরকম একটা রিং ছিল, আমরা বলছি এটাই লাগাবো। প্যাকেটের গায়ে যে রিংয়ের দাম লেখা ওই দামটা দেখাই? হ্যাঁ দেখাইছে, প্যাকেটের গায়ে ৬২,০০০ টাকা, ওইটা ৬২,০০০ টাকা দেখাইছে। আবার গ্লোবাল কোম্পানির একটা আছে ২২,০০০ টাকা, ওটা দেখাইছে। রোববার সকালে মূল্য নির্ধারণ কমিটির সভায় সব পক্ষ রিং বাণিজ্য রোধে একমত হন। এটা লাগানো দরকার নাই, কিন্তু লাগানো হয়েছে। এটা আমরাও বিরুদ্ধে, এটা আমরা কখনোই সাপোর্ট করি না, স্যাররা সাপোর্ট করে না। এক একজন এক এক মূল্যে ক্রয় করেছে, এক এক মূল্যে বিক্রয় করেছে এবং এমআরপি হওয়ার পরে এর কোনো সুযোগ নাই। এবং গতকাল থেকে স্কয়ার হসপিটালে মূল্য তালিকা টাঙিয়ে অলরেডি এটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। নির্ধারিত মূল্যের বেশি অর্থ আদায় করা হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেয় ওষুধ প্রশাসন। অ্যাজ পার দ্য ড্রাগ অ্যাক্ট 1940 আমাদের কাছে আছে যে কেউ যদি ওভার প্রাইসিং করে হি শুড বি পানিশ, পানিশমেন্টের কি আছে এটাও লেখা আছে। দেশে বছরে হার্টের রিংয়ের চাহিদা প্রায় 18,000, যা সম্পূর্ণই আমদানি নির্ভর। হাসপাতাল ভেদে আগে যে রিংয়ের দাম রাখা হতো 2,20,000 টাকা, নতুন সিদ্ধান্তে এই রিংয়ের জন্য গুনতে হচ্ছে অর্ধেক দাম। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনের সংকট নিরসনে শিগগিরই মহানগরীতে আরো 4,000 উন্নত বাস চালু করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত পরিবহন কর্তৃপক্ষের সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের 2 মেয়র, মহানগরের যোগাযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও অধিকাংশ মালিক শ্রমিকদের প্রতিনিধিরা। সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজুক প্রস্তাবিত কদমতলী থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ কাজ চলাকালীন জনদুর্ভোগ সতর্কতার সাথে কমানো হবে। এছাড়াও মহানগরীর ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনা পুনরুদ্ধারে আলাদা 300 পুলিশ সদস্য নিয়োগের সুপারিশও করেছে উচ্চ পর্যায়ের এই কমিটি। পাশাপাশি সভায় গাবতলী থেকে নবীনগর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণেও অনুমোদন দেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেন ওবায়দুল কাদের। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সকালে সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের সচেতনতা শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। আমাদের বিদেশ থেকে চাল আমদানি করতে হবে, কারণ আমরা চাল রপ্তানি করার যোগ্যতা অর্জন করেছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের যে সাংবিধানিক অধিকার, নিরাপদ খাদ্য প্রাপ্তি, সেই অধিকার প্রতিষ্ঠা করা। উন্নত বিশ্বের মতো আমাদের হোটেলের খাবার বলেন, প্যাকেটজাত খাবার বলেন, আর রাস্তার ফুটপাতের খাবার বলেন, সব খাবারকেই নিরাপদ দেখতে চাই। আমাদের অর্থনীতিকে বিধ্বস্ত করার জন্য, আমাদের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ষড়যন্ত্র হচ্ছে জাতীয় আন্তর্জাতিকভাবে। জঙ্গি তৎপরতা বলেন, সন্ত্রাসী তৎপরতা বলেন, তারই একটা অংশ। রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় লেক ঘেঁষে সড়ক নির্মাণের জন্য বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে লেকের ভেতরে বহাল তবিয়তে রয়েছে 20 তলা মরিয়ম টাওয়ার। এতে স্থানীয়রা ক্ষোভ জানালেও ভবনটি উচ্ছেদে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাননি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। তাফসির বাবুর রিপোর্ট। গুলশানে শাহজাদপুর থেকে লেক ঘেঁষে একটি সংযোগ সড়ক নির্মাণের জন্য রোববার টং দোকান, আধপাকা বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভাঙতে শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রায় 15 বছর ধরে রাজুকের সঙ্গে স্থানীয়দের আইনি লড়াই চলছিল। সম্প্রতি সমঝোতার ভিত্তিতে জায়গাটির দখল বুঝে পায় রাজুক। এরপরে অভিযান শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ আমরা দেব এবং আমরা এখানে 50 ফিট রাস্তা বের করছি। আমাদের কথার উপর বিশ্বাস করে তারা কেস তুলে নিয়েছেন। আমরা খুব খুশি যে গুলশান এভিনিউর প্যারালালি একটা রাস্তা হলো। স্থানীয়রা জানান, লেক সংলগ্ন হওয়ায় এখানে ভবন বা অন্য কোনো স্থাপনা নির্মাণের অনুমতি পাচ্ছিলেন না তারা। এখন নগরীর স্বার্থে ও ক্ষতিপূরণের আশ্বাসে মামলা তুলে নিয়ে জায়গা ছেড়েছেন তারা। সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে এবং এটাকে স্থগিতাদেশ জারি করছে, এটা এখানে উচ্ছেদের বিরুদ্ধে। রাজু যে পরে মেয়র সাহেবের অনুরোধে আমরা অবশ্য আসলাম। জনগণের সাথে সৌন্দর্যের কারণে আমরা আমাদের কয়েকশো কোটি টাকার সম্পদ ছেড়ে দিলাম এই লেকের পার দিয়ে, এবং আমাদের যে প্লট অবশিষ্ট থাকবে এটাতে যেন আমরা বসবাসের যোগ্য সেই পরিবেশটুকু মন্ত্রী মহোদয় যেন আমাদের করে দেয়, আমরা আকুল আবেদন এইটুকুই করি। তবে স্থানীয়দের অভিযোগ, রাস্তার জন্য তাদের জায়গা ছাড়তে হলেও এই রাস্তারই গতিপথে থাকা 20 তলা মরিয়ম টাওয়ারের ব্যাপারে নীরব কর্তৃপক্ষ। সাধারণ মানুষ সাফারার হবে, আর ওটা হবে না, ওটা হতে পারে না। অবৈধ হয়ে থাকলে এটা অতি অবিলম্বে ভাঙা হোক। মরিয়ম টাওয়ার কেন উচ্ছেদ করলো না? মরিয়ম টাওয়ার করলে রাস্তাটা সুন্দর হতো। জানতে চাইলে ভবনটি ভাঙার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেননি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। মরিয়ম টাওয়ার যেটা আছে
এইটা হলো যে গিয়ে আমাদের লেকের একটা বিস্ফোরা, এবং এইটা 94-এ পাস করছেন। কেউ যদি আপনি মামলা করেন মরিয়ম টাওয়ারের বিরুদ্ধে, হাইকোর্ট যদি নির্দেশ দেয় আমরা ভেঙে দিব। শাহজাদপুরে 50 ফুট প্রশস্ত এই সড়কটি নির্মিত হলে এটি সরাসরি হাতিরঝিল থেকে গুলশান লেক ঘেঁষে গুদারাঘাট বারিধারাকে সংযুক্ত করবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। কঠোর নিরাপত্তার মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত ভোট নেওয়া হবে। নির্বাচনে কট্টর ডানপন্থী ম্যারি ল পেন এবং মধ্যপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এবারে প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণে নিরাপত্তা ও অভিবাসন ইস্যু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, অভিবাসী বান্ধব প্রার্থী দেশের ক্ষমতায় আসবেন। বিস্তারিত জানিয়েছেন ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু। শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন। অনেকে আশঙ্কা করেছিলেন যে নির্বাচনের দিন হয়তো কোনো ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা সরকার নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে ম্যারি ল পেন এবং ইমানুয়েল ম্যাক্রোর মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে ভোটের আগে যে সন্ত্রাসী হামলা হলো, এর প্রভাব অনেক হিসেব পাল্টে দিতে পারে। ওমাক্স দলের যে ম্যাক্রন তিনি কিন্তু এবারে নির্বাচনে বড় চমক এবং তিনি এখন পর্যন্ত নানা জনমত জরিপে এগিয়ে আছেন। বাংলাদেশি ভোটার যারা আছেন তারাও জনমত তৈরি করার চেষ্টা করেছেন এবং তার পক্ষে কিন্তু সমর্থন জানিয়ে যাচ্ছেন। আমরা চাই বর্তমান সরকার যেই আসুক অভিবাসন প্রক্রিয়া যাতে সহজ থাকে এবং বাংলাদেশ সহ আমরা যারা অভিবাসী আছি এখানে তাদের স্বার্থ সংশ্লিষ্ট সরকারকে আমরা সমর্থন দিব। কট্টরপন্থী লোপেন যিনি আছেন তিনি বিভিন্ন সময় বলে আসছেন যে অভিবাসন বিরোধী তার নীতিগুলো এখানে প্রয়োগ করবেন। বাংলাদেশি ভোটার যারা রয়েছেন তারা তাদেরকে বলছেন যে কট্টরপন্থী লোপেনকে তারা যেন ভোট প্রয়োগ না করেন। সবাই আশা করছেন যে নতুন সরকার যে আসবে তারা যেন সন্ত্রাসী হামলা ঠেকানোর ক্ষেত্রে এবং নিরাপত্তা ব্যবস্থা যেন আরো জোরদার করা যায় সেই লক্ষ্যে যেন সরকারগুলো কাজ করে। আমি চাইবো যে সরকারি আসেন সাথে যেন উনি অবশ্যই নিরাপত্তা জোরদার করেন, আমরা যেন শান্তিতে থাকতে পারি। বাংলাদেশি ভোটার যারা আছেন তারা বলছেন যে অভিবাসন যে নীতি আছে সেক্ষেত্রে যেন তারা কোনো ধরনের কঠোরতা প্রয়োগ করে না। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো ম্যাচটি পুরো ফুটবল দুনিয়ায় ছড়াচ্ছে আলাদা উত্তেজনা। দু দলের ফুটবল মহারণ উপভোগ করতে মুখিয়ে আছে সবাই, কারণ শিরোপার রেসে টিকে থাকতে হলে মেসিদের জিততেই হবে। অন্যদিকে রোনালদোরা জিতলেই শিরোপা জয়ের খুব কাছে চলে যাবে। এমন সমীকরণের ম্যাচটি শুরু হবে আজ রাত 12:45 সান্তিয়াগো বার্নাব্যুতে অনেকটাই নির্ভর থেকে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে দলটি। এছাড়াও আক্রমণ ভাগে রোনালদো, বেনজেমারা আছেন দারুণ ফর্মে। লা লিগার শিরোপার রেসে তারা বেশ সুবিধাজনক অবস্থানে। বার্সার থেকে এক ম্যাচ কম, অর্থাৎ 31 ম্যাচে 75 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জিদানের দল। তবে ইনজুরির থেকে শতভাগ ফিট না হওয়ায় গ্যারেথ বেলের ফেরা নিয়ে আছে শঙ্কা। অন্যদিকে সময়টা উপভোগ করতে পারছে না মেসির বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে কাতালানরা। এছাড়াও লা লিগায় রিয়ালের থেকে এক ম্যাচ বেশি খেলেও 3 পয়েন্ট পিছিয়ে বার্সা। তাই শিরোপার রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়টা খুব প্রয়োজন কোচ এনরিকের দলের জন্য। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দর্শক সারিতে বসে থাকতে হবে বার্সেলোনার আক্রমণ ভাগের প্রাণ নেইমার জুনিয়রকে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সুনামগঞ্জে হাওরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে কম, জানিয়েছে পরমাণু শক্তি কমিশন। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ। ঢলের পানিতে এবার শনির হাওরের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট, বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ মন্ত্রীর। শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। পিইসি ও জেএসসি পরীক্ষা চালুর পর এসএসসির ফল ভালো হচ্ছে বলে দাবি। রানা প্লাজা ট্র্যাজেডির 4 বছর পেরুলেও শুরু হয়নি হত্যার বিচার, থমকে আছে 2টি মামলার কার্যক্রম। বিলম্বের কারণে সাক্ষী খুঁজে পাওয়া নিয়ে শঙ্কা রাষ্ট্রপক্ষের।
এবং হার্টের রিংয়ের মূল্য নির্ধারণের সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি ওষুধ প্রশাসনের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।